সরকারি আশিক মোহাম্মদ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি মূলত অনার্স তৃতীয় বর্ষের এবং মাস্টার্স প্রিলিমিনারি শিক্ষার্থীদের জন্য। তোমাদের সাথে আছি আমি মানিক বণিক, সহকারী অধ্যাপক, বিজ্ঞান বিভাগ। আজকের আলোচ্য বিষয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায় বিভিন্ন প্রকার ব্যয়ের পরিচিতি ও উদ্দেশ্য। অর্থাৎ উৎপাদন ব্যয়ের যে উপাদান সমূহ আছে সে বিষয়ে আমরা সামগ্রিক আলোচনা করার চেষ্টা করব তোমাদের এই ক্লাসটির মাধ্যমে। শুরুতেই আমরা দেখব ব্যয়ের ধারণা। তো ইংরেজি কস্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যয়, আবার কোনো কোনো ক্ষেত্রে উৎপাদন ব্যয় ব্যবহার করা হয়। যখন ব্যয় এর পূর্বে উৎপাদন বিশেষণটি ব্যবহার করা হয় তখন ব্যয়ের অর্থকেও বিশেষায়িত করা হয়। তাই ব্যয় শব্দটি যে উৎপাদন ব্যয়ের চেয়ে কিছুটা ব্যাপক, এটা ধরে নেওয়া যায়। আমরা সাধারণত কোনো দ্রব্যে বা সেবার বিনিময়ে যে অর্থ প্রদান করা হয় তাকে ব্যয় বলে। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের মতে cost is a foregoing measure in monetary terms incurred or potentiality to be incurred to achieve a specific objective. নিডলেসন অ্যান্ডারসনের মতে cost is the exchange price associated with a business transaction on the point of recognition. এই হচ্ছে ব্যয়। তো এই আলোচনার আলোকে আমরা শেষে বলতে পারি যে কোনো সুবিধা লাভের জন্য যে ত্যাগ স্বীকার করা হয় তাকে ব্যয়। আবারও বলছি যে কোনো সুবিধা লাভের জন্য যে ত্যাগ স্বীকার করা হয় তাকে ব্যয় বলে। এবার আমরা দেখব ব্যয়ের বৈশিষ্ট্য। তো ব্যয়ের বৈশিষ্ট্য রয়েছে কয়েকটি। ব্যয় সাধারণত কোনো উদ্দেশ্য, যেমন পণ্য বা সেবা অথবা কাজ সম্পর্কিত হতে হবে। ব্যয় সবসময় টাকায় পরিমাপযোগ্য হতে হবে। ব্যয় অতীত, বর্তমান ও ভবিষ্যতে প্রদেয় হতে পারে। পরিমাপযোগ্য কোনো সম্পত্তি হস্তান্তর, শেয়ার প্রদান, ঋণ গ্রহণ অথবা সেবা প্রদানকে ব্যয় বলা হয়। আচ্ছা, তো আমরা ব্যয়ের ধারণা পেলাম, ব্যয়ের বৈশিষ্ট্যগুলো জানলাম। এবার আসো যে ব্যয়ের চালক বা কস্ট ড্রাইভার এটা কি জিনিস? এটা হচ্ছে যে সকল উপাদান ব্যয়কে প্রভাবিত করে তাদেরকে ব্যয় চালক বলে। ব্যয় চালকের পরিবর্তনের সাথে সাথে কোনো ব্যয় পণ্যের ব্যয়ের। এবার আমরা দেখি যে উৎপাদন ব্যয় যখন হবে এর চালকগুলো হবে উৎপাদিত পণ্যের পরিমাণ, পণ্যের বৈশিষ্ট্যের বিভিন্নতা, ফরমায়েশের সংখ্যা। কারবারের যদি বিপণন ব্যয় হয় তার উপর প্রভাব ফেলবে বিক্রয়ের পরিমাণ, বিক্রয় কর্মকর্তার সংখ্যা, বিজ্ঞাপনের সংখ্যা। যদি ক্রেতা সেবা জনিত কোনো ব্যয় হয় তাহলে সেখানে ক্রেতার সংখ্যা থাকবে, সেবা ঘন্টার সংখ্যা থাকবে, সেবা গ্রহীতার আইটেম সংখ্যা থাকবে। যদি বন্টন সংক্রান্ত কোনো ব্যয় হয় তাহলে বন্টন, আইটেম সংখ্যা, ক্রেতার সংখ্যা, বিক্রয় করা পণ্যের ওজন। গবেষণা সংক্রান্ত যদি কোনো ব্যয় হয় তাহলে প্রকল্প সংখ্যা, প্রকল্পের নিয়োজিত ঘন্টা, প্রকল্পে ব্যবহৃত যে কৌশল সেগুলো হচ্ছে ব্যয় চালক হিসেবে বিবেচিত হবে। যদি প্রশাসন হয় তাহলে সেখানে পরিচালকের সংখ্যা, সভার সংখ্যা এবং মামলার সংখ্যা, এর উপর আসলে আমাদের এই ব্যয় চালকগুলো নির্ভর করে। এবার আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হচ্ছে ব্যয় শ্রেণীবিভাগের ভিত্তি। তো আমরা ব্যয়কে বিভিন্ন ভিত্তির উপর শ্রেণীবিভাগ করতে পারি বা ভাগ করতে পারি। প্রথমে আছে প্রাকৃতিক বৈশিষ্ট্য। আমরা প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যয়কে বলছি কাঁচামাল, মজুরি ও পরিব্যয়। আচরণ ভিত্তিক ব্যয় হচ্ছে স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, মিশ্র ব্যয়। পণ্যের সাথে সংযুক্তি নির্দিষ্টকরণ অনুযায়ী প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়।
কাজের প্রকৃতি অনুযায়ী উৎপাদন ব্যয়, প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বন্টন ব্যয়, আর্থিক ব্যয়। পণ্য বা সময় অনুযায়ী আমরা বলতে পারি পণ্য ব্যয় ও কালীন ব্যয়। হিসাবকালের সাথে সম্পর্কিত ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় ও মূলধন জাতীয় ব্যয়। ব্যয় নির্ধারণের সময় অনুযায়ী প্রকৃত ব্যয় ও পূর্ব নির্ধারিত ব্যয়। উপাত্তের প্রকৃতি অনুযায়ী স্পষ্ট ব্যয় ও আনুমানিক ব্যয়। ব্যবস্থাপকের ইচ্ছাধীন ব্যয় হতে পারে প্রতিজ্ঞাবদ্ধ, যান্ত্রিক ও ইচ্ছাধীন ব্যয়। উৎপাদনের প্রকৃতি অনুযায়ী ব্যয় হতে পারে পৃথক, যৌথ ও সাধারণ ব্যয়। ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনে ব্যয় হতে পারে সুযোগ ব্যয়, পার্থক্যজনিত ব্যয়, নিমজ্জিত ব্যয়, বর্ধিত ব্যয়, আরোপিত ব্যয়, চলতি ব্যয়, পরিহারযোগ্য ব্যয়, অপরিহারযোগ্য ব্যয়, নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, প্রাসঙ্গিক ব্যয় ও অপ্রাসঙ্গিক ব্যয়। তো এই যে এতগুলো ব্যয়ের শ্রেণীবিভাগ রয়েছে, তো আমরা এখন এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ব্যয়ের নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়ন ভিত্তিক ব্যয়ের শ্রেণীবিভাগ। আমরা ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের কথা বললাম, ব্যয়ের শ্রেণীকরণ। সেখান থেকে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। ব্যবসা কার্য পরিচালনায় যে সকল ব্যয় সংঘটিত হয় তার হ্রাস বা বৃদ্ধি যদি ব্যবস্থাপনা কর্তৃক পরিচালনা করা হয়, সে সকল ব্যয়কে নিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলে। শ্রমের অলস, সময় নিয়ন্ত্রণ, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, কাঁচামালের অপচয় ও ক্ষতি রোধ ইত্যাদি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের উদাহরণ। অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, যে ব্যয় কোনো বিভাগের বা ব্যবস্থাপনার আওতাধীন নয়, অর্থাৎ যে ব্যয় হ্রাস বৃদ্ধির উপর ব্যবস্থাপনা ইচ্ছা অনুযায়ী হস্তক্ষেপ করতে পারে না, সেগুলোকে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলে। একটি নির্দিষ্ট মেয়াদে ব্যয় সাধারণত অনিয়ন্ত্রণযোগ্য হয়ে থাকে। নির্দিষ্ট মেয়াদে বাড়ি ভাড়া চুক্তি, কর্মচারীদের বেতন ইত্যাদি এই ব্যয়ের উদাহরণ। পরিহারযোগ্য ও অপরিহারযোগ্য ব্যয়, যে ব্যয় সিদ্ধান্ত বা ব্যয়ের পরিমাণ ইচ্ছা করলে পরিহার বা বাতিল করা যায় তাকে পরিহারযোগ্য ব্যয় বলে। পরিহারযোগ্য ব্যয়কে প্রাসঙ্গিক ব্যয় বা অপরিহারযোগ্য ব্যয় হচ্ছে যে সকল ব্যয় ইচ্ছা করলেই পরিবর্তন করা যায় না বা ব্যয়ের সিদ্ধান্তে পরিবর্তন আনা সম্ভব নয়, তাকে অপ্রাসঙ্গিক বা অপরিহারযোগ্য ব্যয় বলে। প্রমাণ ব্যয় ও প্রকৃত ব্যয়। প্রমাণ ব্যয় বলতে ভবিষ্যতে সম্পাদনযোগ্য কোনো ব্যয়ের পূর্বানুমানকে প্রমাণ ব্যয় বলে। অতীত অভিজ্ঞতা বা ব্যবস্থাপনা দক্ষতা দ্বারা ভবিষ্যতে পণ্যের ব্যয় নির্ধারণ করা হয়। এর অন্য নাম হতে পারে বাজেটীয় ব্যয়। এক্ষেত্রে ব্যয় নির্ধারণে ব্যয়ের উপাদান সমূহকে অনুমান করে নিতে হয়। প্রকৃত ব্যয় বলতে পণ্য উৎপাদন সময়ে পণ্যের উৎপাদনে প্রকৃত যে ব্যয় হয় তাকে প্রকৃত ব্যয় বলে। প্রকৃত ব্যয় দিয়েই উৎপাদন ব্যয় নির্ণয় করা হয়। প্রকৃত ব্যয়কে ঐতিহাসিক ব্যয় নামেও আমরা আখ্যায়িত করে থাকি। পকেট হতে নির্গত ব্যয়, বর্তমান উৎপাদন কার্য পরিচালনা অনুযায়ী যে ব্যয় হয় তার প্রেক্ষিতে ভবিষ্যতে নগদ অর্থের যে ব্যয় ঘটবে তার তুলনাকে নগদ ব্যয় বা পকেট হতে নির্গত ব্যয় বলে। সাধারণত নগদ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে এমন ধরনের ব্যয়ের বা ধারণার সৃষ্টি হয়। নির্গত ব্যয় পরিবর্তনশীল হতে পারে, আবার স্থায়ীও হতে পারে। প্রান্তিক ব্যয়, উৎপাদনের মাত্রা পরিবর্তনের ফলে স্থায়ী ব্যয় স্থির থেকে যদি পরিবর্তনশীল ব্যয় পরিবর্তিত হয়, তাহলে পূর্ব কার্যমাত্রা ও পরিবর্তিত কার্যমাত্রার পরিবর্তন ব্যয়ের যে পার্থক্য হবে তাকে প্রান্তিক ব্যয় বলে। এটা আমরা অন্যভাবে বলতে পারি যে উৎপাদনের পরিমাণ 1 একক পরিবর্তন হলে মোট ব্যয়ে এর যে পরিমাণ বৃদ্ধি পায় সেই ব্যয়কে বৃদ্ধিপ্রাপ্ত ব্যয়কে আমরা প্রান্তিক ব্যয় বলে থাকি। অর্থাৎ প্রান্তিক ব্যয় সৃষ্টি হতে হলে উৎপাদন স্তরের অবশ্যই পরিবর্তন হতে হবে, স্থির ব্যয় স্থির থাকতে হবে এবং পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তন করতে হবে। এখানে প্রান্তিক ব্যয় হবে 2 কার্যস্তরের মধ্যে পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য। এবার আসি পার্থক্যমূলক ব্যয়। উৎপাদনের কার্যস্তর পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যদি পরিবর্তন ঘটে এবং মোট ব্যয়ের যে পার্থক্য বা অতিরিক্ত ব্যয় সৃষ্টি হয় তাকে পার্থক্যমূলক ব্যয় বা ইনক্রিমেন্টাল ব্যয় বলে। এক্ষেত্রে ব্যয়ের যে পরিবর্তন হয় সেখানে পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয় উভয়ই পরিবর্তন হয়। এ ধরনের ব্যয় সবসময় সিদ্ধান্ত গ্রহণে প্রাসঙ্গিক বলে বিবেচিত হয়।
নিমজ্জিত ব্যয়: অতীত ব্যয়ের কোনো ক্ষতি যদি বর্তমানে বা ভবিষ্যতে উদ্ধার করা না হয়, সেই ব্যয়কে নিমজ্জিত ব্যয় বলে। এই সমস্ত ব্যয় সাধারণত ভবিষ্যতের কোনো সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে না বলে এটিকে অপ্রাসঙ্গিক ব্যয় বলেও বিবেচিত। সুযোগ ব্যয়: সম্পদের বিকল্প ব্যবহারের ক্ষেত্রে পুরাতন বিকল্প পরিত্যাগে এবং নতুন বিকল্প গ্রহণে পুরাতন বিকল্প ব্যবহারের যে সুযোগটি পাওয়া যেত তা নতুন বিকল্প গ্রহণে পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে নতুন বিকল্প গ্রহণের ফলে পুরাতন বিকল্পের ব্যবহারের সুযোগ হারানোকে সুযোগ ব্যয় বলে। সুযোগ ব্যয়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে: পরিত্যক্ত বিকল্পের আয় সুযোগ ব্যয়, নতুন বিকল্পের লক্ষ্যমাত্রা নির্ধারণের উপায়ও সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় মূলত কোনো ব্যয় বা ক্ষতি নয়, ব্যবস্থাপকীয় সিদ্ধান্তের একটি অন্যতম হাতিয়ারও হচ্ছে এই সুযোগ ব্যয়। প্রাসঙ্গিক ব্যয়: ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ব্যয়টি প্রাসঙ্গিক বা বিবেচনাযোগ্য সেই ব্যয়কে আমরা প্রাসঙ্গিক ব্যয় বলি। এ ধরনের ব্যয় ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে প্রাসঙ্গিক ব্যয় ব্যবহৃত হয়। এই ব্যয়ের প্রধান শর্ত হচ্ছে বিভিন্ন প্রকল্পের মধ্যে সৃষ্ট ব্যয়ের ব্যবধান থাকতে হবে যেন সিদ্ধান্ত নিতে সহজ হয়। প্রাসঙ্গিক ব্যয়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে: প্রাসঙ্গিক ব্যয় তুলনাযোগ্য হবে, প্রাসঙ্গিক ব্যয়ের ক্ষেত্রে একাধিক বিকল্প থাকবে, প্রাসঙ্গিক ব্যয় ভবিষ্যতের উদ্দেশ্যে ব্যবহৃত হবে, ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই এটি খুব গুরুত্বপূর্ণ হবে। অপ্রাসঙ্গিক ব্যয় বা ইরিলিভেন্ট কস্ট: যে ব্যয়সমূহ সিদ্ধান্তের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না এবং সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রভাব ফেলে না তাকে অপ্রাসঙ্গিক ব্যয় বলে। এর বৈশিষ্ট্যগুলো এমন হতে পারে যে নির্দিষ্ট কার্যস্তর পর্যন্ত স্থির ব্যয় একটি অপ্রাসঙ্গিক ব্যয়, পণ্য ক্রয় ব্যয় ও উৎপাদন ব্যয় প্রাসঙ্গিক ব্যয়ের উদাহরণ। আরোপিত ব্যয়: বিশেষ কোনো সম্পদ ব্যবহারের ফলে যে সকল ব্যয় সৃষ্টি হয় যা মালিকের একান্ত ব্যক্তিগত উৎস থেকে আসে এবং সেগুলো সাধারণত হিসাবভুক্ত হয় না, সেগুলোকে আরোপিত ব্যয় বলে। সিদ্ধান্ত গ্রহণে এটি প্রাসঙ্গিক ব্যয়ের মতো কাজ করে। উৎপাদন বন্ধ সংক্রান্ত ব্যয়: একটি অবিরত ব্যয় প্রক্রিয়া এটি। কারখানা বন্ধ সংক্রান্ত সময়ে সৃষ্টি হয়। এটি অনিয়ন্ত্রণযোগ্য একটি ব্যয়। এটি প্রাসঙ্গিক ব্যয়ের আওতায় আসে। কারখানা বন্ধ করার সিদ্ধান্তের ক্ষেত্রে এ ধরনের ব্যয়কে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। পরিত্যাগ সংক্রান্ত ব্যয়: একটি প্রকল্প ত্যাগ করে নতুন প্রকল্প গ্রহণ করার প্রেক্ষাপটে পুরাতন প্রকল্প অপসারণের যে ব্যয় হয় তাকেই আমরা পরিত্যাগ সংক্রান্ত ব্যয় বলছি। এবার আসি যে আয় পরিমাপের দিক থেকে যদি আমরা ব্যয়ের শ্রেণীবিভাগ করি তাহলে হচ্ছে পণ্য ব্যয়, কালীন ব্যয়। উৎপাদন সংক্রান্ত সামগ্রিক ব্যয়ই হচ্ছে পণ্য ব্যয়, যেমন কাঁচামাল, শ্রম, প্রত্যক্ষ ব্যয়, কারখানার উপর ব্যয়। পণ্য উৎপাদনে জড়িত নয় কিন্তু মূল্য নির্ধারণে অন্তর্ভুক্ত হয়, এমনকি প্রশাসনিক ও ব্যবস্থাপনা বা বিক্রয় সংক্রান্ত ব্যয়কেও কালীন ব্যয় বলে। হিসাবকাল শেষে এ ধরনের ব্যয়ের সৃষ্টি হয়, যেমন বেতন, ভাড়া। নিঃশেষিত ও অনিঃশেষিত ব্যয়: হিসাবকাল শেষে যে ব্যয়ের অস্তিত্ব শেষ হয়ে যায় সে ধরনের ব্যয়কে নিঃশেষিত ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আয় বিবরণীতে হিসাবভুক্ত হয়। যে সকল ব্যয় আয়ের বিপরীতে চার্জ না হয়ে পরবর্তী হিসাবকালের আয়ের সাথে চার্জ করার জন্য সংশ্লিষ্ট বছরে উদ্ধৃত হয়ে থাকে তাকে অনিঃশেষিত ব্যয় বলে। উদ্ধৃতপত্রে দেখানো হয় অগ্রিম ব্যয়, সমাপনী মূল্যে উৎপন্ন এই সমস্ত ব্যয় হচ্ছে অনিঃশেষিত ব্যয়ের উদাহরণ। শোষিত ও অশোষিত ব্যয়: উৎপাদন ব্যয় নির্ধারণে পরিবর্তনশীল ও স্থায়ী সকল ধরনের ব্যয়ের অন্তর্ভুক্তির মাধ্যমে যদি দ্রব্যের ব্যয় নির্ধারণ করা হয় তাহলে তাকে শোষিত ব্যয় বলে। শোষিত ব্যয়ের যে অংশটুকু স্বাভাবিক উৎপাদনের হারের সাথে প্রকৃত উৎপাদনের হারের সাথে উৎপাদনের সমন্বয়ের ফলে উদ্ধার হয় না এবং হিসাবভুক্ত হয় না, সেই অংশটুকুই হচ্ছে অশোষিত ব্যয়। এবার আসি যৌথ ব্যয় ও পৃথক ব্যয়। একই প্রক্রিয়ায় উৎপাদিত বিভিন্ন দ্রব্যের উৎপাদন ব্যয় যদি একসাথে হিসাবভুক্ত করা হয় তাকে যৌথ ব্যয় বলে। যৌথ দ্রব্যের পৃথক পৃথক দ্রব্য নির্ধারণ বা পৃথক পৃথক বিভাগের জন্য পৃথক পৃথকভাবে ব্যয় নির্ধারণ প্রক্রিয়াকে আমরা পৃথক ব্যয় বলি। ব্যয় তথ্যের ভিত্তিতে আমরা ব্যয়কে দুই ভাগে ভাগ করি, একটা স্পষ্ট ব্যয়, একটা আনুমানিক ব্যয়।
যে ব্যয় সংগঠিত হওয়ার পক্ষে দলিল থাকে তাকে স্পষ্ট ব্যয়। আনুমানিক ব্যয়ের ক্ষেত্রে তেমন কোনো দলিল থাকে না। এবার আসি মোট ব্যয়। উৎপাদিত পণ্যের জন্য সংগঠিত ব্যয়সমূহের সমষ্টিকে মোট ব্যয় বলে। মোট ব্যয় সাধারণত কাঁচামাল ব্যবহার, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ, কারখানার খরচ, চলতি কার্যের সমন্বয়ে গঠিত হয়। প্রাসঙ্গিক সীমা। একটি নির্দিষ্ট কার্যস্তরে স্থায়ী ব্যয় অপরিবর্তিত থাকে। যে উৎপাদন সীমায় স্থায়ী ব্যয় একই থাকে সেই সীমাকে প্রাসঙ্গিক সীমা বলে। ব্যয় একক। এই আমাদের যে ব্যয়ের উদ্দেশ্য যে চ্যাপ্টারটি আছে দ্বিতীয় অধ্যায়, সেখানে প্রায়শই আমরা জিজ্ঞেস করি ব্যয় একক এবং একক ব্যয়ের মাঝে পার্থক্য কি। তো সেই জন্য এই বিষয়টি আমরা এখানে আলোচনায় রেখেছি। যার উপর ভিত্তি করে বৃহৎ পরিমাণে ব্যয়কে ক্ষুদ্র আকারে প্রকাশ করা হয় তাকে ব্যয় একক বলে। অর্থাৎ উৎপাদন ব্যয়ের ক্ষুদ্রতম অংশ যার ভিত্তিতে একক প্রতি ব্যয়, একক প্রতি মুনাফা এবং একক প্রতি মূল্য নির্ধারণ হয়, তাই হলো ব্যয় একক। বিভিন্ন প্রকার পণ্য বা সেবার ক্ষেত্রে ব্যয় একক ভিন্ন হয়। যেমন বাসের ক্ষেত্রে ব্যয় একক হবে যাত্রী মাইল বা যাত্রী কিলোমিটার, কাপড়ের ক্ষেত্রে ব্যয় একক হবে মিটার বা গজ। একক ব্যয় ইউনিট কস্ট। উৎপাদিত পণ্যের মোট উৎপাদন ব্যয়কে উৎপাদিত মোট একক দ্বারা ভাগ করলে যে ব্যয় পাওয়া যায় তাই একক প্রতি ব্যয় বা একক ব্যয়। অর্থাৎ একক প্রতি ব্যয় বা একক ব্যয়ের সূত্র হচ্ছে যে মোট উৎপাদিত পণ্যের ব্যয় ভাগ মোট উৎপাদিত একক। এবার আমরা আসি যে উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ কি কি। আমরা এতক্ষণ ব্যয়ের উপাদানগুলো আলোচনা করেছি, এবার উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ। উৎপাদন কাজের সাথে জড়িত ব্যয়কে উৎপাদন ব্যয় বলে। আর উৎপাদন কাজের বিভিন্ন খাতে যে ব্যয়গুলো করা হয় তাকে উৎপাদন ব্যয়ের উপাদান বলে। তো উৎপাদন ব্যয়ের উপাদান হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, যে ব্যয়গুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত। এমন তিনটি ব্যয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, অন্যান্য প্রত্যক্ষ খরচ। দ্বিতীয় হচ্ছে পরোক্ষ ব্যয়, উৎপাদন কার্যের সাথে সরাসরি জড়িত নয়, তবে উৎপাদন করতে গেলে এই ব্যয়গুলো প্রয়োজন। যেমন কারখানার উপরিব্যয়, প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বন্টন ব্যয়। এবার আসি যে আমাদের এই চ্যাপ্টারে একটি যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্যয় বিবরণী বা উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে প্রস্তুত হবে। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট হিসাবকালের উৎপাদন ব্যয়ের সকল উপাদান ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী করা হবে তাকে কস্ট শিট বা ব্যয় বিবরণী বলে। তো এখানে যে যে বিষয়গুলো থাকবে তার মাঝে উৎপাদন ব্যয় বিবরণীর সকল উপাদান অন্তর্ভুক্ত করে ব্যয় বিবরণী তৈরি করতে হবে। এর উদ্দেশ্য মোট ব্যয় ও একক প্রতি ব্যয় নির্ধারণ করা। এখানে মুখ্য ব্যয়, কারখানা ব্যয়, উৎপাদন ব্যয়, মোট উৎপাদন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ও মোট ব্যয় আলাদাভাবে নির্ণয় করা হয়। প্রতিষ্ঠানের মুনাফা নির্ণয় করা হয়, টেন্ডার মূল্য নির্ধারণ করা হয়। তো এই যে ব্যয় বিবরণী যে আমরা প্রস্তুত করব সেখানে কি কি বিবেচ্য বিষয় বা মজুদ পণ্যকে আমরা কিভাবে বিবেচনা করব। তো উৎপাদন কাজে ব্যবহৃত যে কাঁচামাল রয়েছে, তো কাঁচামাল পণ্য উৎপাদনের জন্য প্রত্যক্ষ ব্যয় বা ডাইরেক্ট এক্সপেন্স। কাঁচামাল ছাড়া পণ্য উৎপাদন সম্ভব নয়। পণ্য উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে আনুপাতিক হারে কাঁচামালের খরচ বৃদ্ধি পায়, আবার হ্রাস পেলে তা হ্রাস পায়। কাঁচামালের দুটি পৃথক উদ্বৃত্ত থাকবে, একটি প্রারম্ভিক উদ্বৃত্ত আর একটি হচ্ছে সমাপনী উদ্বৃত্ত। চলতি কার্য বা অসম্পূর্ণ কার্য। বছর শেষে অসম্পূর্ণ উৎপাদনকে আমরা চলতি কার্য হিসেবে বিবেচনা করব। এখানেও দুটি উদ্বৃত্ত থাকবে, একটি প্রারম্ভিক আর একটি সমাপনী। তৃতীয় বিষয় হচ্ছে চূড়ান্ত দ্রব্য। চূড়ান্তভাবে ব্যবহারযোগ্য বা তৈরিকৃত দ্রব্য সামগ্রী, এরও দুইটি উদ্বৃত্ত থাকে, একটি হচ্ছে প্রারম্ভিক ও একটি হচ্ছে সমাপনী। বর্জিত বা অকেজো পণ্য বিক্রয়, সেল অফ স্ক্র্যাপ। উৎপাদন প্রক্রিয়ায় যে সকল পণ্য বিনষ্ট হয়ে যায় সেগুলো স্বল্প মূল্যে বিক্রয় করা হয়, এটিকে আমরা সেল অফ স্ক্র্যাপ নামে পরিচিত। এই যে আমরা উৎপাদন ব্যয়ের বিস্তারিত বিষয়টি আলোচনা করলাম, আশা করি তোমরা যদি এই ক্লাসটি অনুসরণ করো তোমাদের অনেক উপকার হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখা।